বিসমিল্লাহির রহমানির রহিম। নবম ও দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি বিশ্বব্যাপী অতিমারী করোনা ভাইরাসের এই ভয়াবহতার মধ্যেও মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় তোমরা ভালো আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। তোমরা ভালো থাকো এটাই প্রত্যাশা করি। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি যাতে আমরা এই প্রতিকূল অবস্থা থেকে দূরত্ব পরিত্রাণ পেতে পারি। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল ইসলাম নাইম, সহকারী শিক্ষক, হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদেরকে তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় থেকে আলোচনা করব। তোমরা জানো যে দশম অধ্যায়ের আলোচ্য বিষয় হলো আর্থিক বিবরণী। আর এই বিষয়টার উপর যেহেতু একটি বিস্তারিত বড় একটি চ্যাপ্টার, তাই এই অধ্যায়ের উপর আমাকে দুটা লেকচার দিতে হবে। তো দুইটা পর্বে আমি আর্থিক বিবরণীর উপর আলোচনা করব ইনশাআল্লাহ, এবং যদি আল্লাহ চাহেন তাহলে পরবর্তী ক্লাসগুলোতে ব্যবহারিক অঙ্কগুলো দেখানোর চেষ্টা করব। তোমরা জানো যে আর্থিক বিবরণী হিসাব চক্রের অষ্টম ধাপ, এবং পরীক্ষায় এই অধ্যায় থেকে মোট 2টা অঙ্ক আসে এবং যেটা প্রদান করা বাধ্যতামূলক। অতএব এই অধ্যায়কে অবমূল্যায়ন করলে চলবে না, অত্যন্ত মনোযোগের সাথে তোমাদের অধ্যায়টা অনুশীলন করতে হবে। আমার বিশ্বাস তোমরা যদি আমার সম্পূর্ণ আলোচনা মনোযোগ সহকারে শোনো এবং সেই অনুযায়ী যদি বাসায় অনুশীলন করো, তোমরা যথেষ্টই উপকৃত হবে। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনা চলে যাই। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো আর্থিক বিবরণী। তাহলে প্রথমেই চলো আমরা জেনে নেই যে আর্থিক বিবরণী কি। আর্থিক বিবরণী সংজ্ঞা কি? আর্থিক বিবরণীর সংজ্ঞা: প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয় ও আর্থিক অবস্থা যাচাইয়ের জন্য যে সুশৃঙ্খল কাঠামোগত বিবরণী প্রস্তুত করা হয় তাহলে আর্থিক বিবরণী কাকে বলে? প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয় ও আর্থিক অবস্থা যাচাইয়ের জন্য যে সুশৃঙ্খল কাঠামোগত বিবরণী প্রস্তুত করা হয় তাকে আর্থিক বিবরণী বলে। এখানে তোমরা সংজ্ঞা দিয়ে খেয়াল করে দেখতে পাবে একটা সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে আর্থিক বিবরণীটা করতে হয়। এবার আমরা জানব যে আর্থিক বিবরণীর উদ্দেশ্য। দেখো, আমরা প্রতিটা কাজে কিন্তু কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে করি। আমরা খাই কেন? বাঁচার জন্য। ওষুধ খাই কেন? রোগ মুক্তির জন্য। অতএব আমরা আর্থিক বিবরণী করব, নিশ্চয়ই এর পেছনে কোনো উদ্দেশ্য আছে। আমরা কেন আর্থিক বিবরণী করি, আমরা উদ্দেশ্যগুলো দেখব। তার পরবর্তী স্টেপে আমরা দেখছি আর্থিক বিবরণীর উদ্দেশ্য। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি একটু লক্ষ্য করো, এই আর্থিক বিবরণীর সংজ্ঞার দিকে যদি একটু খেয়াল করো, যেখানে কি লেখা আছে? আর্থিক ফলাফল নির্ণয় ও আর্থিক অবস্থা যাচাই। দেখো, আর্থিক বিবরণীর সংজ্ঞা বিশ্লেষণ করলে কিন্তু আমরা মূলত আর্থিক বিবরণীর উদ্দেশ্যটা দেখতে পাই। তাহলে কি? প্রথম উদ্দেশ্য হলো, 1 নম্বর উদ্দেশ্য, আর্থিক ফলাফল
জানার জন্য। আর নাম্বার 2 হলো কি আর্থিক অবস্থা যাচাই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা জানলাম যে আর্থিক বিবরণী কয়টা উদ্দেশ্যে আমরা প্রস্তুত করব? 2টা উদ্দেশ্যে। 1 নম্বর উদ্দেশ্য আর্থিক ফলাফল জানার জন্য, তার মানে হলো প্রতিষ্ঠানের লাভ ক্ষতি নির্ণয় করার জন্য। এবং 2 নম্বর যেটা, সেটা হলো আর্থিক অবস্থা জানা, তার মানে হলো আমার ব্যবসায় প্রতিষ্ঠানের সম্পদ, দায় এবং স্বত্বাধিকার এ সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আমি কি করব? আর্থিক অবস্থা বিবরণী করব, অর্থাৎ আর্থিক অবস্থা বিবরণী যাচাইয়ের জন্য আমরা কি করব? আর্থিক অবস্থা বিবরণী করব। আচ্ছা, তোমরা জানো, বিষয়টা আমি একটু বিস্তারিত আলোচনা করতে যাই। একজন ব্যবসায়ীকে তার ব্যবসায় প্রচুর পরিমাণে মূলধন বিনিয়োগ করতে হয়, তারপর অবিরত পরিশ্রম এবং অনেক শ্রমের বিনিময়ে প্রতিষ্ঠানের সাফল্যের জন্য কাজ করে যেতে হয়। আর এই ব্যবসায়ের এত আয়োজনের পিছনে মূল উদ্দেশ্যই থাকে কি? মুনাফা অর্জন। কাজেই সারা বছর ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনার পর ব্যবসায়ী জানতে ইচ্ছে করে যে আমার ব্যবসা প্রতিষ্ঠানের লাভ লোকসান কত হলো, ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কি। মূলত ব্যবসায়ের এই প্রয়োজন থেকেই আমরা কি তৈরি করি? আর্থিক বিবরণী তৈরি করি। এবার চলো বন্ধুরা, আমরা দেখব যে এখানে এই অধ্যায়ে আমাদের কী করতে হবে। আমাদের এই অধ্যায়ের আলোচ্য বিষয় কোনগুলো, করণীয়গুলো আমরা একটু দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আইএএস আন্তর্জাতিক হিসাব মান, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এর মতে আর্থিক বিবরণীর অংশ মোট 5টি, কিন্তু তোমাদের নবম দশম শ্রেণীর যে বই, এই বইয়ে আর্থিক বিবরণীর 3টি অংশের বিস্তারিত আলোচনা করা হয়েছে। অতএব আমিও তোমাদের সামনে আর্থিক বিবরণীর 3টি অংশ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা দেখি অংশগুলো কি কি। আর্থিক বিবরণীর অংশ বা ধাপ। 1 নম্বর, বিশদ আয় বিবরণী, যার ইংরেজি নাম হলো স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম। নাম্বার 2, নম্বর হলো মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী, যার ইংরেজি নাম হলো স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুয়েশন। আমি ইংরেজি নামগুলো এই জন্যই বলছি, তোমাদের এটা বহু নির্বাচিত অংশে ইংরেজি নামটা থাকতে পারে, এজন্য ইংরেজি নামগুলো সহ বলছি। এবং নাম্বার 3, আর্থিক অবস্থার বিবরণী, যার ইংরেজি নাম হলো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। আসলে বন্ধুরা, আমরা সংক্ষেপে এই করণীয়, এই কাজগুলো কেন করব এই অধ্যায়ের ভিতরে সেটা জেনে নিই। আমাকে যদি প্রশ্ন করা হয় স্যার বিশদ আয় বিবরণী আপনি কেন করবেন? বিশদ বিবরণী আমরা করব লাভ ক্ষতি নির্ণয়ের জন্য। যদি প্রশ্ন করা হয় মালিকানা সত্ত্ব বিবরণী কেন করব, উত্তর হলো ব্যবসা প্রতিষ্ঠানের সমাপনী মালিকানা সত্ত্ব বা সমাপনী মূলধন নির্ণয়ের জন্য করব। যদি বলা হয় আর্থিক অবস্থার বিবরণী কেন করব, প্রতিষ্ঠানের সমাপনী সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব জানার জন্য করব। অন্যভাবে বলতে পারি যে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে আমরা হিসাব সমীকরণের ব্যবহারিক প্রয়োগ দেখাতে পারি, অর্থাৎ A = L+E, অর্থাৎ নির্দিষ্ট দিনে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের মোট সম্পদ যা হবে, দায় ও মালিকানা সত্ত্ব তার সমান হবে, যার বাস্তবিক প্রয়োগ আমরা কোথায় দেখাতে পারবো? আর্থিক অবস্থার বিবরণীতে দেখাতে পারবো। চলো বন্ধুরা, আমাদের পরবর্তী স্টেপ হলো আমরা বিশদ আয় বিবরণী নিয়ে কথা বলবো। তার আগে দু একটা কথা বলে নেই যে তোমরা জানো যে আইএএস মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, সে অনুযায়ী
আর্থিক বিবরণীর ধাপ 5টি, কিন্তু আমরা এখানে লিখেছি কয়টি? 3টি। সেটা আমি পূর্বেই আমার আলোচনায় বলেছি যে তোমাদের মাধ্যমিক পর্যায় পর্যন্ত 3টা বিষয় আলোচনা করা হয়েছে, আর পরবর্তী 2টা বিষয় তোমরা পরবর্তী ক্লাসসমূহে জেনে নেবে। আচ্ছা, এবার আমি তোমাদের সামনে বিশ্বদায় বিবরণী নিয়ে আজকে, দেখো তোমরা এখানে লেখা হয়েছে পর্ব 1, তার মানে পর্ব 1-এ আমি বিশ্বদায় বিবরণীর কথা বলবো ইনশাআল্লাহ, এবং পর্ব 2 মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী নিয়ে কথা বলবো। তাহলে আমরা বিশ্বদায় বিবরণীর একটু বিস্তারিত আলোচনায় যাই। তাহলে চলো আমরা এখন আমাদের বিশ্বদায় আর্থিক অবস্থার বিবরণীর, আর্থিক বিবরণীর যে প্রথম অংশ, যেটা আমাদের করণীয়, 1 বিশদ আয় বিবরণী, এই বিষয়ের উপর একটু বিস্তারিত আলোচনা করব। বিশদ আয় বিবরণী কি? বিশদ আয় বিবরণী হলো, সংক্ষেপে বলতে পারি যে প্রতিষ্ঠানের লাভ ক্ষতি নির্ণয়ের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে বিশদ আয় বিবরণী বলে। প্রশ্ন করতে পারো, স্যার বিশদ আয় বিবরণীতে কি জাতীয় লেনদেনগুলো আসবে? এখানে শুধু মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়, এই লেনদেনগুলো অন্তর্ভুক্ত হবে। একটি হিসাব বছরের শেষে মোট মুনাফা জাতীয় আয় থেকে মোট মুনাফা জাতীয় ব্যয়গুলো বাদ দিয়ে এখানে নিট মুনাফা নির্ণয় করা হয়। তোমরা হয়তো জানো যে বিশদ আয় বিবরণী প্রস্তুত করার 2টি পদ্ধতি রয়েছে। একটা হলো এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী এবং অপরটি হলো বহু ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী। তাহলে বিশদ আয় বিবরণী কয় প্রকার প্রস্তুত করা যায়? 2 প্রকারে। এক, এবং 2 নাম্বার হলো তাহলে বিষয় বিবরণী আমরা প্রস্তুত করব। কয়টা পদ্ধতি রয়েছে? 2টা। একটা হলো এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী এবং অপরটি হলো বহু ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার আমরা কোনটা ফলো করব? তোমরা দুটোই করবে, তবে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হলো ব্যবসায় প্রতিষ্ঠানের, ক্রয় বিক্রয়ের প্রতিষ্ঠানের যেই বিশদ আয় বিবরণী, সেটা হলো বহু ধাপ বিশিষ্ট। তাহলে আমি প্রথমে এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী নিয়ে কথা বলি। সেবাদানকারী প্রতিষ্ঠান, বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান, তারা এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী প্রস্তুত করে থাকে। তা সারা বছরের মোট সেবা আয় থেকে সেবার জন্য যে ব্যয়গুলো হয় সেগুলো বাদ দেয়, তাহলে নিট মুনাফা তারা পেয়ে থাকে। কিন্তু বহু ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী প্রস্তুত করে থাকে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। তো আজকে আমি তোমাদের সাথে এই বহু ধাপ বিশিষ্ট যে বিশদ আয় বিবরণী, এটা নিয়ে কথা বলবো, কারণ তোমাদের জন্য এটাই গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকেই অঙ্ক আসে, এই নিয়ম থেকেই। তাহলে আমরা আলোচনা করব কোনটা নিয়ে? বহু ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী নিয়ে। বহু ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী প্রস্তুত করার জন্য 3টা পর্যায় অনুসরণ করা হয়। প্রথম পর্যায় হলো 1, প্রথম পর্যায়ে ব্যবসায়ের নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়া হয়, তাহলে কি পাওয়া যায়? মোট মুনাফা পাওয়া যায়। পরবর্তী ধাপে মোট মুনাফা থেকে পরোক্ষ পরিচালন ব্যয় বাদ দিয়ে পরিচালন মুনাফা বা পরিচালন ক্ষতি নির্ণয় করা হয়। এবং তৃতীয় ধাপ, সর্বশেষ ধাপ যেটা, সেখানে পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ এবং অন্যান্য ব্যয় বিয়োগ করে নিট মুনাফা নির্ণয় করা হয়, নিট পরিচালন মুনাফা বা নিট মুনাফা নির্ণয় করা হয়। তাহলে আমরা বিষয়গুলো একটু লিখি। নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল টু মোট মুনাফা।
তাহলে কি পেলাম? নিট বিক্রয় লেস বিক্রিত পণ্যের ব্যয়। কি পাওয়া গেল? মোট মুনাফা। পরবর্তী ধাপ, মোট মুনাফা মাইনাস পরোক্ষ পরিচালন ব্যয় ইকুয়াল টু পরিচালন মুনাফা অথবা ক্ষতি। স্টেপ 2, মোট মুনাফা থেকে আমরা যদি পরোক্ষ পরিচালন ব্যয় বাদ দেই তাহলে কি পাবো? পরিচালন মুনাফা অথবা ক্ষতি। যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে মুনাফায় হয়, অতএব আমি এখানে মুনাফাটা ব্যবহার করব। নাম্বার 3, লাস্ট স্টেপ, পরিচালন মুনাফা মাইনাস প্লাস অন্যান্য আয় মাইনাস অন্যান্য ব্যয় ইকুয়াল টু নিট মুনাফা। তাহলে বিশ্বদায় বিবরণী করলে আমরা কি পাবো? প্রশ্ন করতে পারো, স্যার বিশ্বদায় বিবরণী আমি যে করবো, বিশ্বদায় বিবরণী করলে কি পাবো? বিশ্বদায় বিবরণী করলে আমরা মোট মুনাফা পাবো, পরিচালন মুনাফা বা ক্ষতি পাবো এবং নিট মুনাফা বা ক্ষতি পাবো। প্রশ্ন করতে পারো, স্যার মোট ক্ষতিও তো হতে পারে, কিন্তু সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানে মোট ক্ষতি সাধারণত হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় আমরা সেটাই ব্যবহার করলাম। দেখো, আমরা যে বিষয়গুলো এখানে লিখলাম সেটাকে আমরা একটা সংক্ষিপ্ত ছকাকারে উপস্থাপন করতে পারি। তোমরা খাতা কলম নিশ্চয়ই হাতে নিয়েছ, কষ্ট করে একটু ছকটা উঠিয়ে নাও। আমরা এখানে লিখব বিশদ আয় বিবরণীর সংক্ষিপ্ত নমুনা ছক। এটা কিন্তু তোমাদের অঙ্ক করার জন্য মূল ছক না, এটা তোমাদের মনে রাখার জন্য কি থেকে কি বিয়োগ করবা, কি যোগ করবা এবং কোন ফলাফলটা পাবে সেটার জন্য আমি সংক্ষেপে দেখাচ্ছি তোমার মনে করার জন্য। তাহলে আমি কি বলবো? প্রতিষ্ঠানের নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। কি পেলাম? মোট মুনাফা। মোট মুনাফা থেকে আমরা বাদ দিব পরোক্ষ পরিচালন ব্যয়। কি পাবো? পরিচালন মুনাফা অথবা ক্ষতি। এবং পরিচালন মুনাফার সাথে আমরা যোগ করব অন্যান্য আয় এবং বাদ দিব অন্যান্য ব্যয়। তাহলে আমরা কি পাবো? নিট মুনাফা, যেটা বিশদায় বিবরণীর শেষ স্তর, মানে সর্বশেষ ধাপ। তাহলে আমরা কলাম করি। দুটা কলাম করলাম, তিনটা, টাকার কলাম দুইটা, বিবরণ টাকা টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা টাকা তো এখানে নেই, সো আমরা স্টার চিহ্ন ব্যবহার করব কাল্পনিক টাকার অঙ্ক বোঝানোর জন্য। প্রথমে আমরা লিখব নিট বিক্রয়। প্রশ্ন করতে পারো, স্যার নিট বিক্রয় কীভাবে পাওয়া যায়, নিট বিক্রয় কী? সেটা আমি যখন বিস্তারিত আলোচনা করব তখন নিট বিক্রয় কী সেটা বলবো। তাহলে আমরা লিখি নিট বিক্রয়, এই ঘরে লিখতে পারি স্টার চিহ্ন মানে কাল্পনিক টাকার অঙ্ক, লেস বাদ বিক্রিত পণ্যের ব্যয়। দিলাম বিক্রিত পণ্যের ব্যয়। তোমরা জানো আমেরিকান সিস্টেমে ব্র্যাকেট ব্যবহার করা হয় মাইনাস বোঝানোর জন্য, নেগেটিভ ফিগার বোঝানোর জন্য। কি পেলাম? মোট মুনাফা। মোট মুনাফা, মোট মুনাফা থেকে আমরা কি বাদ দিব? পরোক্ষ পরিচালন ব্যয় বাদ দিব, লেস বাদ পরোক্ষ পরিচালন ব্যয়। কি পেলাম আমরা?
পরিচালন মুনাফা বা ক্ষতি। পরিচালন মুনাফাই লিখলাম বা ক্ষতি, তারপর অ্যাড করব প্লাস অন্যান্য আয়, লেস করব অন্যান্য ব্যয়। কি পেলাম? নিট মুনাফা। ঠিক আছে, আমরা যদি পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করি এবং অন্যান্য ব্যয়গুলো বিয়োগ করি তাহলে আমরা নিট মুনাফা পেয়ে যাব। তোমরা এই বিশদ আয় বিবরণীটাকে সংক্ষেপে বোঝার জন্য এই ছকটা ফলো করতে পারো। আমি আশা করি তোমরা উপকৃত হবে। ওকে বন্ধুরা, আমরা কি দেখলাম দেখো, আমরা একটা বিশদ আয় বিবরণীর সংক্ষিপ্ত নমুনা ছক তোমাদের দিলাম। তোমরা যাতে সম্পূর্ণ বিশদ আয় বিবরণীর ছকটা তোমাদের মেন বইয়ে দেওয়া আছে সেটা কিন্তু অনেক বড় করে দেওয়া আছে। তোমরা যদি এক নজরে তাকাও তাহলে কিন্তু পুরো বিশদ আয় বিবরণীটা এই সংক্ষিপ্ত ছকের ভিতরে দেখতে পাবে। দেখো, প্রথম স্টেপে কি করবে? নিট বিক্রয় বের করবে। একটু পরেই তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ যে নিট বিক্রয় কিভাবে নির্ণয় করে। বাদ বিক্রিত পণ্যের ব্যয়, বলতে পারো স্যার বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করবো, সেটা আমি দেখাবো। তো নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি পাওয়া যাবে? মোট মুনাফা পাওয়া যাবে। মোট মুনাফা থেকে আমরা পরোক্ষ পরিচালন ব্যয় বাদ দেব, তাহলে কি পাবো? পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ অন্যান্য আয় ব্যয় বিয়োগ করব, তাহলে কি পাবো? নিট মুনাফা পাবো। ঠিক আছে, তাহলে এবার আমরা তোমাদের কিভাবে আমরা ব্যবহারিক অঙ্কগুলো যে করব সেই টেকনিকগুলো আমি বিশদ আয় বিবরণীর ছক এঁকে, এটা তো নমুনা ছক, যে অরিজিনাল যে ছকে তোমরা অঙ্ক করবা সেটা করে একটি কাল্পনিক উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে ব্যবসায় প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী কিভাবে নিট মুনাফা নির্ণয় করে সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা কষ্ট করে খাতা কলম নাও হাতে। তোমরা জানো যে আমরা বহুধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী অর্থাৎ ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান যে বিশদ আয় বিবরণীটা অনুসরণ করে আমরা সেটা করছি। প্রথমেই আমাদের এখানে লিখতে হবে ব্যবসায় প্রতিষ্ঠানের নাম, মানে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের নাম। নাম, যে নাম থাকবে নাম দেবে। তারপর আমাদের করণীয় কি? বিশদ আয় বিবরণী, ইংরেজি নাম কি? স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম। বছরটা লিখবে এত সালের, আমি 2020 ব্যবহার করলাম, 2020 সালের দেশ তারিখটা বসাবে, 20 না দিয়ে 19 দেই, 19 তো শেষ, তারিখে সমাপ্ত বছরের জন্য। এগুলো হেডিং দিবে তোমরা। ব্যবসা প্রতিষ্ঠানের নাম, বিশদ আয় বিবরণী, 2019 সালের এত তারিখে, যে তারিখটা হবে সাধারণত হিসাব বছরটা 6 মাসের হয়, সাধারণত 1 বছরের হয়, জানুয়ারি 1 শুরু হলে 31 ডিসেম্বর শেষ হয়, সেটা 6 মাসেরও হতে পারে। তোমরা কলাম করবে 3টা। টাকার জন্য কলাম করবে 3টা আর বিবরণ 1টা। বিবরণ টাকা। তো বিশদ আয় বিবরণী করার জন্য প্রথমে আমাদের যে করতে হয় সেটা হলো মোট মুনাফা নির্ণয়। তোমরা সংক্ষিপ্ত ছকে দেখেছ। মোট মুনাফা নির্ণয়ের জন্য আমরা অ্যাট ফার্স্ট শুরু করব বিক্রয় দিয়ে। তোমরা রেয়ামিল চিনো, আমি তোমাদের আলোচনায় আগে বলেছি যে আর্থিক বিবরণী হলো হিসাব চক্রের 8ম ধাপ, অর্থাৎ হিসাব চক্রের আরও 7টা ধাপের সাথে তোমরা ইতিমধ্যেই পরিচিত হয়েছ। রেয়ামিল কি তোমরা জানো। রেয়ামিল থেকে আমরা
মোট বিক্রয়টা নিয়ে আসবো। বিক্রয় লিখব, 2 নম্বর কলামে লিখব বিক্রয়। রেওয়া মিলে লেখা মানে কি, সেটা জাবেদাভুক্ত হয়েছে, জাবেদা থেকে সেটা আমরা খতিয়ানে নিয়েছি, খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা রেওয়া মিল প্রস্তুত করেছি এবং এই রেওয়া মিলের বিক্রয় যে হিসাবে খতিয়ানের যে উদ্বৃত্ত আমরা সেখানে এটা লিখলাম। এরপর আমরা যোগ করব যদি থাকে অলিখিত বিক্রয়, এটা সমন্বয়ে থাকবে। যদি সমন্বয় থাকে তাহলে আমরা অ্যাড করব। মনে করো যে তোমার হিসাবভুক্ত হয়েছে রেওয়া মিলে 2 লক্ষ টাকা বিক্রয় বাবদ, কিন্তু মিস্টার আনন্দ নামে একজনের কাছে আমি ধারে পণ্য বিক্রয় করেছি 20,000 টাকার, সেটা ভুলবশত আমি হিসাবভুক্ত করা হয় নাই, সেটা জাবেদাভুক্ত হয় নাই। আর জাবেদা না গেলে খতিয়ানো যাবে না, খতিয়ানে না যাওয়ার কারণে সেটা রেওয়া মিল অন্তর্ভুক্ত হতে পারে নাই। প্রকৃতপক্ষে আমার বিক্রয় পরিমাণ কত হবে, রেওয়া মিল অনুযায়ী 2 লাখ এবং এক ব্যক্তির কাছে ধারে পণ্য বিক্রয় করলাম, হিসাবভুক্ত করি নাই, তাহলে প্রকৃতপক্ষে মোট বিক্রয় কত হবে, 20,000 যোগ করলে 2,20,000। এটা কাল্পনিক টাকার অঙ্ক ব্যবহার করতেছি। যদি অলিখিত বিক্রয় থাকে সমন্বয়ে তাহলে আমরা কি করব, এটা অ্যাড করব। সমন্বয় কেন, এটা হিসাবভুক্ত হয় নাই, লিখতে পারি নাই, লেখা হয় নাই, ভুলক্রমে লেখা হয় নাই, তাহলে এটা হলো মোট বিক্রয়। অ্যাড করলাম না, আমি একবারে প্লাস মাইনাস করবো, এই কারণে যোগ করবে। এবার আমরা বাদ দিতে পারি মাইনাস বিক্রয় ফেরত বা আন্তঃফেরত। অনেকেই বোঝে না বিক্রয় আন্তঃফেরত আসলে আন্তঃফেরত যে বিক্রয় ফেরত সে বিষয়টা বুঝতে পারে না। এ বিষয়টা কি, এটা রেওয়া মিলে থাকবে। এই বিষয়টা হলো আমরা পণ্য বিক্রয় করি, পণ্য বিক্রয় করলেই যে গ্রাহকদের কাস্টমারদের সমস্ত পণ্যগুলো বিক্রিত পণ্যগুলো পছন্দ হবে এমন কোনো কথা নাই। পণ্যগুলো মানসম্পন্ন না হতে পারে, ত্রুটিপূর্ণ হতে পারে, এজন্য বিক্রেতারা কিছু পরিমাণে পণ্য ফেরত দেয়, সেটা বাদ দিয়ে আমাদের নির্বিক্রয় করতে হয়, সেটা আমরা মাইনাস করলাম এখানে। এটা কোথায় থাকবে, রেওয়া মিলে থাকবে। এরপর থাকতে পারে মাইনাস বিক্রয় বাট্টা বা কারবারি বাট্টা, আরও নাম আছে, বা ব্যবসায়িক বাট্টা। ঠিক আছে, পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় তালিকা মূল্যের উপর ব্যবসায়ীরা যে পরিমাণ ছাড় দেয় তাকে কারবারি বাট্টা বলে। কারবারি বাট্টা হিসাবভুক্ত হয় না। যাই হোক, এই বাট্টা যদি থাকে সেটা আমরা মাইনাস করবো এবং সেটা কোথায় থাকবে, রেওয়া মিলে থাকবে। দেখো, তোমাদের প্রশ্ন ছিল আমার কাছে, স্যার নিট বিক্রয় কিভাবে করব। নিট বিক্রয় এভাবে করব, শুরু করব রেওয়া মিলের বিক্রয় দিয়ে, অ্যাড করব অলিখিত বিক্রয়, যদি থাকে কোথায় থাকবে, সমন্বয়ে। তারপর আমরা মাইনাস করব বিক্রয় ফেরত, আন্তঃফেরত বা অন্তর্মুখী ফেরত, যেটা রেওয়া মিলে দেওয়া থাকবে ডেবিট দিকে, এবং বিক্রয় বাট্টা, কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা বা আয়ের উপর বাট্টা, অনেক নাম থাকতে পারে, তোমরা এগুলো জেনে নেবে। প্লাস মাইনাস করে আমরা নিট বিক্রয়টা নিয়ে আসবো 3 নাম্বার কলামে। এটার নাম কি, স্টার চিহ্ন দিতে পারো, যেহেতু রেজাল্ট, রেজাল্টগুলোকে বোঝানোর জন্য নিট বিক্রয়। তোমরা জানো মোট মুনাফা করার জন্য আমাদের মূলত 2টা কাজ করতে হয়। এক, আমরা নিট বিক্রয় বের করবো, যেটা আমরা অলরেডি দেখিয়েছি, এবং পরবর্তীতে আমরা কি করব, মাইনাস করব বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে নিট বিক্রয় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তোমাদের যদি ক অংশে, প্রশ্নের ক অংশে যদি নিট বিক্রয় চায় তাহলে তোমরা এটাই করবে, এবং তখন 3টা কলাম দিতে হবে না, তখন তোমরা বিবরণ টাকা লিখে এই যোগ বিয়োগগুলো করবে। তাহলে চলো, তোমরা নিশ্চয়ই নিট বিক্রয় বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাই পরবর্তী স্টেপ, বিক্রিত পণ্যের ব্যয় বের করা। ঠিক আছে, বাদ। ওকে, আমরা কিভাবে মোট মুনাফা পেতে পারি, আমরা নিট বিক্রয় থেকে বাদ দেব বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় অলরেডি পেয়েছি, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। ইংরেজিতে কি বলা হয়, কস্ট অফ গুডস সোল্ড। বিক্রয়ের জন্য যে ব্যয় হয়, বিক্রয় পর্যন্ত যে ব্যয়গুলো হয়, বিক্রিত পণ্যের ব্যয়। প্রশ্ন থাকতে পারে, স্যার বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে করব, কোন কোন আইটেমগুলো এখানে, কোন কোন লেনদেনগুলো এখানে আসবে। বিক্রিত পণ্যের ব্যয় সহজভাবে আমি আমার শিক্ষার্থীদেরকে প্রায় বলে থাকি যে বিক্রিত পণ্যের ব্যয় শুরু হয় প্রারম্ভিক মূল্য পণ্য দিয়ে আর শেষ হয় সমাপনী মূল্য পণ্য দিয়ে। দেখো, আমরা বিক্রিত পণ্যের ব্যয় প্রারম্ভিক মূল্য পণ্য দিয়ে শুরু করব।
এটা প্রত্যক্ষ মুনাফাজনিত ব্যয় হিসাবে আমরা এখানে অন্তর্ভুক্ত করব। তোমরা জানো মজুত পণ্য সংরক্ষণের কতগুলো পদ্ধতি রয়েছে, তার মধ্যে দুটা কথা আমি বলি। একটা হলো কালান্তিক মজুত পদ্ধতি, আর হলো অবিরত মজুত পদ্ধতি। কালান্তিক মজুত পদ্ধতি অনুযায়ী প্রারম্ভিক মজুত পণ্যকে ব্যয় হিসেবে বিবেচনা করা হয়, আর পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম বা অবিরত মজুত পদ্ধতি যেটা, সেখানে প্রারম্ভিক মজুত পণ্যকে সম্পদ হিসেবে দেখানো হয়। কিন্তু আমরা এখানে বিক্রিত পণ্যের ব্যয় কেন দেব? এখানে আমাদের দেশে যে হিসাব বিচারক রয়েছেন তারা কালান্তিক পদ্ধতিতে প্রারম্ভিক মজুত পণ্যকে প্রত্যক্ষ ব্যয় হিসাবেই দেখিয়েছেন। সো হোয়াট ইজ দ্য ফার্স্ট এলিমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড? বিক্রিত পণ্যের ব্যয়ের প্রথম উপাদান কোনটি? উত্তর হলো প্রারম্ভিক মজুত পণ্য। আমরা লিখব প্রারম্ভিক মজুত পণ্য। বছরের শুরুতে যে পরিমাণ মজুত থাকে, প্রারম্ভিক মজুত পণ্য, এটা 2 নাম্বার। সাধারণত এটার সাথে তোমাদের মাধ্যমিক লেভেল পর্যন্ত তেমন কোনো যোগ বিয়োগের থাকে না। অনেক সময় প্রারম্ভিক মনিহার অন্তর্গত থাকতে পারে, যদি কোনো মনিহারে থাকে সেখানে আমরা বাদ দিব। প্রারম্ভিক মজুত পণ্য লিখব 2 নাম্বার ঘরে। এরপর আমরা লিখব ক্রয়। এক নাম্বার কলামে লিখব ক্রয়, লিখব রেয়ামিল অনুযায়ী। রেয়ামিল অনুযায়ী আমাদের যে পরিমাণে পণ্য ক্রয় থাকবে সেটা আমরা 1 নাম্বার কলামে লিখব। 1 নাম্বার কলামে কেন লিখবো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। নিশ্চয়ই কিছু অ্যাডলেস করতে হবে এর সাথে। তাহলে কি কি জিনিস যোগ হতে পারে? তোমাদের এ লেভেল পর্যন্ত সাধারণত একটি জিনিস যোগ হয়, সেটা হলো অলিখিত ক্রয়। পণ্য ক্রয় করা হয়েছে কিন্তু সেটা হিসাবের বইতে লেখা হয় নাই, অতএব সেটা রেয়ামিলে নাই। যদি অলিখিত বিক্রয় থাকে সেটা সমন্বয়ে থাকবে, প্লাস অলিখিত লিখলেই হবে অলিখিত ক্রয়। এটা প্লাস, তো চিহ্ন দেওয়া হলো না, এটা প্লাস, এই জন্য অলিখিত ক্রয় যদি থাকে সমন্বয়ে সেটা আমরা অ্যাড করব। তারপর আমরা মাইনাস করব যদি ক্রয় ফেরত থাকে। ক্রয় ফেরত বা বই ফেরত, তোমরা জানো ক্রয় ফেরত অনেকগুলো নাম রয়েছে। বহির্মুখী ফেরত এটাকে বলা হয়। তাহলে যদি রেয়ামিল এটা থাকে আমরা কি করব? মাইনাস করব। এগুলো কেন করতেছি? নিট ক্রয় বের করার জন্য, প্রকৃত ক্রয় বের করার জন্য আমরা যোগ বিয়োগগুলো করছি। এরপর থাকতে পারে কি? ক্রয়ের উপর বাট্টা। ক্রয়ের উপর বাট্টা বা ব্যবসায়িক বাট্টা হতে পারে, এটা থাকলে আমরা মাইনাস করব। তাহলে রেয়ামিল থেকে 2টা আইটেম থাকতে পারে, ক্রয় ফেরত বা বই ফেরত এবং ক্রয় উপর বাট্টা বা ব্যবসায়িক বাট্টা। এটা যদি থাকে আমরা বিয়োগ করব। এরপর দেখো নিট ক্রয় বের করার জন্য সাধারণত আর 2টা বিষয় থাকতে পারে, সেগুলো হলো মালিক কর্তৃক পণ্য তোলন। স্বত্বাধিকারী অনেক সময় তার প্রতিষ্ঠান থেকে তার ব্যক্তিগত প্রয়োজনে পণ্য তোলন করতে পারে, আর মালিক যখন তার কারবার থেকে পণ্য নেবে সে নিশ্চয়ই বিক্রয় মূল্যে উত্তোলন করবে না, সে সাধারণত ক্রয় মূল্যেই উত্তোলন করে। এ কারণে মালিক যদি কারবার থেকে পণ্য নেয় সেটা আমরা এই ক্রয় থেকে মাইনাস করব, নিট ক্রয় দেখানোর জন্য, ক্রয়ের প্রকৃত পরিমাণ দেখানোর জন্য। তো আমরা লেস করব মালিক কর্তৃক পণ্য তোলন, মানে ব্যক্তিগত প্রয়োজনে মালিক কর্তৃক পণ্য উত্তোলন। এটা সমন্বয়ে থাকবে, যে থাকে এটা কোথায় থাকবে? সমন্বয়ে থাকবে। এরপর তোমাদের সাধারণত যে আইটেমটা থাকতে পারে সেটা হলো বিনামূল্যে পণ্য বিতরণ ভোক্তাদের উদ্দেশ্যে। ভোক্তাদের উদ্দেশ্যে যদি বিনামূল্যে পণ্য বিতরণ থাকে তাহলে আমরা এখানে মাইনাস করব। দেখো ব্যবসায় বিক্রয় বৃদ্ধির জন্য বা ব্যবসায়ের পণ্যকে সাধারণের কাছে, সম্ভাব্য ভোক্তাদের কাছে পরিচিতির জন্য অনেক সময় আমাদের বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়। কারণ এখন যাদের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করছি ভবিষ্যতে তারা হবে আমাদের পণ্যের সম্ভাব্য ক্রেতা। এজন্য আমরা কি মাইনাস করব এখান থেকে? যদি বিজ্ঞাপনের উদ্দেশ্য থাকে ভোক্তাদের উদ্দেশ্যে তাহলে আমরা কি করব? বিনামূল্যে পণ্য বিতরণ ক্রয় থেকে বাদ দিব। একটি কথা বলে রাখি, যদি পণ্যটা
ভোক্তাদের উদ্দেশ্যে না দিয়ে যদি গরিব দুঃখীদের উদ্দেশ্যে হতে পারে, দুস্থ মানুষের মধ্যে পণ্য বিতরণ করা হয়, সেখানে কিন্তু আমরা এটা বিজ্ঞাপন ধরি না, সেটা আমরা বিবিধ খরচ হিসেবে ধরবো। তবে ক্রয় থেকে বিয়োগ ঠিকই হবে। তখন আমরা লিখব কি, বিবিধ খরচ হিসাব ডেবিট, জাবেদা ভুক্তির জন্য, এবং ক্রয় হিসাব ক্রেডিট। আর এখন কি করব, বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, মানে ক্রয় থেকে মাইনাসই হবে, মাইনাস বিনামূল্যে পণ্য বিতরণ। এটা যদি থাকে আমরা মাইনাস করে টাকাটা এই কলামে নিয়ে যাব। এটার নাম কি, নিট ক্রয়। কি পেলাম এখান থেকে, নিট ক্রয় পেলাম এখান থেকে, নিট ক্রয়। ঠিক আছে, তোমরা তোমাদের সৃজনশীল প্রশ্নের ক অংশে যদি নিট ক্রয় চায় তাহলে তোমরা কলাম একটা বা দুইটা করবে, একটা করবে এবং তখন আর এই তিনটা কলাম করতে হবে না, তখন লিখবে ক্রয় দিয়ে শুরু করবে এবং এই জিনিসগুলো যোগ বিয়োগ করবে, তাহলে নিট ক্রয় পাবে। ঠিক আছে, অতএব দেখো আমরা ইতিমধ্যেই বিক্রিত পণ্যের ব্যয়ের দুইটা উপকরণ পেয়েছি, একটা প্রারম্ভিক মজুত পণ্য এবং আমরা নিট ক্রয় বের করেছি। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে কোন বিষয়গুলো আসে, প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয় এবং ক্রয় সংক্রান্ত অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়। আমরা একটু মুছে দেই এই অংশটা, উপর থেকে লিখি। এবার আমরা লিখব ক্রয় সংক্রান্ত যে প্রত্যক্ষ খরচগুলো থাকে। তোমরা জানো যে ক্রয়কৃত পণ্য পরিবহনের জন্য যে ব্যয় হয় তার নাম আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন। এটা একটা প্রত্যক্ষ খরচ, এটা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে। আমরা লিখব পরিবহন বা আন্তঃপরিবহন, 2 নম্বর কলামে লিখবা। ওকে, এটা প্রত্যক্ষ খরচ। এরপর দেখো পণ্য সামগ্রী বিদেশ থেকে যদি আমরা আমাদের দেশে কোনো পণ্য দ্রব্য কিনে আনি সেটাকে আমরা কি বলি, আমদানি বলি। তো বিদেশ থেকে পণ্য কিনে এনে যদি আমরা দেশীয় বাজারে বিক্রয় করি তাহলে আমাদের যেই কাস্টম অথরিটি রয়েছে, শুল্ক কর্তৃপক্ষ, তাদেরকে একটি চার্জ দিতে হয়, সেটাকে আমরা ব্যবসায়িক ভাষায় কি বলি, আমদানি শুল্ক। এটা পণ্য ক্রয়ের সাথে সরাসরি জড়িত, এটা পণ্যের ক্রয় মূল্যকে বৃদ্ধি করে। সো আমরা এই আমদানি শুল্কটা এখানে লিখবো। এটা সাধারণত বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে অবশ্যই আসবে এটা। আর প্রশ্ন করতে পারো, স্যার যদি শুধু শুল্ক থাকে তাহলে আমরা এটা কোথায় নেব, এটা রপ্তানি শুল্ক ধরবো না আমদানি শুল্ক ধরবো? তোমরা এটাকে আমদানি শুল্ক ধরবে, কারণ আমাদের দেশ আমদানি বেশি করে আর রপ্তানি বেশি করে। সো এটা আমরা কি করব, আমরা আমদানি নির্ভর দেশ, এই জন্য আমরা এটা আমদানি শুল্ক মনে করব। যদি শুধু শুল্ক থাকে তাহলে লিখে আমদানি শুল্ক। আমদানি শুল্ক চলে গেল 2 নম্বর কলামে। এরপর কি থাকতে পারে, আমি যদি আমার পণ্য দ্রব্যগুলো, এরপরে দেখো আমরা যদি আমাদের পণ্যটা, আমরা সাধারণত জলপথে পণ্য পরিবহন করি, কারণ জলপথে পণ্য পরিবহনের জন্য খরচ কম হয়। যদি আমরা জাহাজ ভাড়া নেই বা জলযান ভাড়া নেই, সেটার জন্য ভাড়া দিতে হবে, যেটা পণ্যের ক্রয় মূল্যকে বৃদ্ধি করবে, তাহলে সেটাও আসবে। আমি লিখি এখানে জাহাজ ভাড়া বা জলযান ভাড়া বা জলযান ভাড়া, ডক চার্জ লেখা যায়, লিখলাম। এরপর পণ্য উঠানামার জন্য ট্রাকে বা ভ্যানে বা অন্য কোথাও ট্রলিতে পণ্য উঠানামার জন্য শ্রমিকদের মজুরি দিতে হয়, যেটা পণ্যের ক্রয় মূল্যের সাথে সরাসরি জড়িত এবং পণ্যের ক্রয় মূল্যকে বৃদ্ধি করে। সো আমরা এখানে মজুরি বা শ্রমিকের মজুরি লিখব। মজুরি লিখি, মজুরি লিখলাম। একটু খেয়াল করবে শিক্ষার্থী বন্ধুরা যে আমরা এখানে কিন্তু সমন্বয় যেই যোগ বিয়োগ থাকে সেটা আমরা এখানে দেখালাম না। তোমরা তোমাদের অঙ্কে যে সমস্যা থাকবে, অগ্রিম থাকলে বিয়োগ করবে এবং বকেয়া থাকলে যোগ করবে, সেটা করে নেবে। এরপর আমরা এখানে আনতে পারি, আর কি আনতে পারি, অন্যান্য প্রত্যক্ষ খরচ যদি থাকে, অন্যান্য প্রত্যক্ষ খরচ ধরে নিলাম, অন্যান্য প্রত্যক্ষ খরচ যদি থাকে, ব্র্যাকেটে লিখে দিতে পারো যদি থাকে, এখানে লিখব। এবার আমাদের কাজ হলো 2 নম্বর কলামটা যোগ করে দাও। তোমরা বলতে পারবে যে এই যোগফলটার নাম কি? এই যোগফলটার নাম হলো কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল
বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বা বিক্রয় উপযোগী পণ্যের ব্যয়। আমরা যদি বিক্রয় উপযোগী পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুত পণ্য বাদ দেই তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। আর আমরা যদি নির্বিক্রয় থেকে বিক্রিত পণ্যের বাদ দেই তাহলে কি পাবো? মোট মুনাফা। ওকে, তাহলে এটার নাম কি? এটার নাম হলো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বা প্রারম্ভিক মজুত পণ্য ও ক্রয় সংক্রান্ত প্রত্যহ খরচের যোগফল। এখান থেকে যদি আমরা সমাপনী মজুত পণ্য বাদ দেই তাহলে কি পাবো? বিক্রিত পণ্যের ব্যয় পাবো। মাইনাস করবো লাস্টে, মাইনাস সমাপনী মজুদ পণ্য, লেস করে নিয়ে আসলাম 3 নম্বর কলমে। তাহলে দেখো, তোমাদেরকে প্রথম এই আলোচনায় বলেছিলাম যে মোট মুনাফার জন্য কাজ করতে হবে মূলত কয়টি? 2টি। এক, নির্বিক্রয় বের করব, তারপর বের করব বিক্রিত পণ্যের ব্যয়। নির্বিক্রয় লেস বিক্রিত পণ্যের ব্যয় কি পেলাম? 3 নম্বর কলমে মোট মুনাফা। এটা আমরা ক্লোজ করলাম না, কারণ বিষয়টা আমি পুনটা দেখাবো। কি পেলাম? মোট মুনাফা। তাহলে দেখো, আমরা আজকে কি জানলাম? বিশদ আয় বিবরণী আংশিক আমরা করতে পারলাম। এ পর্যন্ত আমরা মোট মুনাফা কিভাবে নির্ণয় করে তোমাদেরকে আমি সেটা দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা যদি বাসায় আমার আলোচনা শুনে থাকো এবং সে অনুযায়ী অনুশীলন করো তোমরা উপকৃত হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমার উদ্দেশ্য ছিল বিশদ আয় বিবরণীর সম্পূর্ণটা তোমাদের দেখাবো, কিন্তু সময়ের স্বল্পতার জন্য আজকে এই মোট মুনাফা পর্যন্তই শেষ করতে হচ্ছে। আমি এখানে পর্ব লিখেছিলাম 1, বলেছিলাম 2টা পর্ব হবে। এখানে পরবর্তী পর্বগুলোতে ইনশাল্লাহ বিশদ আয় বিবরণীর বিস্তারিত বা নিট মুনাফা পর্যন্ত আমি আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এত দীর্ঘ সময় আমাকে সময় দেওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই আমার এই অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম স্যারকে, যিনি আমাকে আজকে এই অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস নেওয়ার সুযোগ করে দিয়েছেন। এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাই আন্তরিকভাবে আমার বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব আব্দুল্লাহ নোমান স্যারকে, তার কারিগরি সহযোগিতার জন্য এবং অন্যান্য বিষয়ে সহযোগিতার জন্য। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো এবং সর্বোপরি করোনাকালীন যে স্বাস্থ্যবিধিগুলো রয়েছে সেগুলো তোমরা পূর্ণাঙ্গভাবে মেনে চলবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি মোহাম্মদ নুরুল ইসলাম নাঈম আজকের মতো তোমাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।